সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি অ্যাডমিশন অফ পার্টনারের অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব পার্ট 4। এবং পার্ট 4-এ আমরা কোন অঙ্ক করব কিন্তু 74-এর অঙ্কটা, ঠিক আছে। আর আগের ভিডিওগুলোতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। কারণ দেখো, পার্ট 1, পার্ট 2 না দেখলে, পার্ট 3 না দেখলে আজকের ভিডিও কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আমরা করব 74। তাহলে দেখো 74-এর অঙ্কতে আমাদের কাছে কি বলে দিয়েছে। দেখো আমাদের এখানে বলে দিয়েছে এ আর বি দুজন পার্টনার, তাদের ওল্ড রেশিও কত বলে দিয়েছে কিন্তু 7:5। ব্যালেন্স শিট দিয়েছে। তারপরে নিউ পার্টনার আসছে সি, ওল্ড পার্টনার এ আর বি, নতুন পার্টনার কে রয়েছে আসছে সি। তো বলেই দিয়েছে, আগে আমরা তো রিভ্যালুয়েশন করবো। এখানে দেখো কী কী বলেছে, রিভ্যালুয়েশন করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট বানাতে বলেছে। তাহলে দেখো রিভ্যালুয়েশন আমরা প্রথমে স্টার্ট করি। রিভ্যালুয়েশনে দেখো আমরা কি জানি, রিভ্যালুয়েশনে করতে হয় অ্যাসেট আর লাইবিলিটিস কোনগুলো কতটা বৃদ্ধি পেয়েছে বা কমে গেছে। তাহলে কতটা অ্যাসেট আর লাইবিলিটিস কমে গেছে বেড়ে গেছে সেটা আমরা দেখি চলো। যেমন দেখো খুব ভালো করে 5-এর দাগেরটায় দেখো বলে দিয়েছে স্টক ডেপ্রিসিয়েট হয়েছে 5%, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট হয়েছে 10%। তাহলে ডেপ্রিসিয়েট মানে কি, ভ্যালুটা কমে গেছে, অ্যাপ্রিসিয়েটেড মানে ভ্যালুটা বেড়ে গেছে। তাহলে অ্যাসেট স্টক, দেখো স্টকের ভ্যালু কত রয়েছে, দেখো 40,000। তাহলে 40,000 ইন্টু 5% করবো, তাই না। এবং ডেপ্রিসিয়েটেড রয়েছে, তার মানে ডেবিট দিকে লিখবো। আবার দেখো ল্যান্ড, তার ভ্যালু দেখো 62,000, সেইটা 10% অ্যাপ্রিসিয়েট হয়েছে, মানে কি বৃদ্ধি পেয়েছে ল্যান্ডের ভ্যালু। তাহলে এটাকে আমরা কোন দিকে লিখবো, অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি পেলে সেটাকে আমরা লিখবো ক্রেডিট দিকে। চলো লিখে ফেলি। তাহলে দেখো আমরা এটাকে আগে লিখে ফেলি। হ্যাঁ দেখো এখানে তাহলে আমরা প্রথমে কি লিখবো টু স্টক বলে। তাহলে দেখো স্টকের ভ্যালু কতটা বৃদ্ধি পেয়েছে বলেই দিয়েছে, কত স্টক বলে। দেখো আমি এখানে লিখবো, এখানে দেখো স্টকের ভ্যালু রয়েছে 40,000, তাই তো। তাহলে 40,000-এর আমি কত করব, 5%। তাহলে 40,000-এর 5% করলে কত হবে, 2,000, তাই না। তারপরে দেখো আবার আমরা দেখো লিখবো কি ল্যান্ডের ভ্যালু বৃদ্ধি পেয়েছে। তাহলে 62,000-এর কী করবো, 10% করব। তাহলে 62,000-এর 10% করলে আমাদের কত হবে কিন্তু 6,200, ঠিক আছে। তারপরে দেখো আর কি বলেছে, আর কি কোনো এরকম জিনিস রয়েছে। দেখো খুব ভালো করে তোমরা যদি দেখো 4-এর দাগেরটায় দেখবে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 5% বলেছে, ঠিক আছে। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 5%। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট মানে কি, আমি ডেটর্সের থেকে যে টাকাটা পাই, এই যে 1 লাখ টাকা, সেই 1 লাখের 5% টাকা আমার চোট হয়ে যেতে পারে, মানে কেউ টাকাটা মেরে দিতে পারে, চোট হয়ে যেতে পারে, ঠিক আছে, চোট হয়ে যেতে পারে। তাহলে দেখো 1 লাখের 5% কত, দেখো 1 লাখের 5% হলো, তুমি যদি করো 1 লাখের 5%, আমি দেখো এইখানেই করছি। হ্যাঁ 1 লাখের 5% যদি করা যায় তাহলে হবে কত, 5,000, ঠিক আছে। 1 লাখের 5% 5,000, তাহলে 5,000 টাকা আমার কেউ মেরে দিতে পারে, ঠিক আছে। তো তার মধ্যে আগের বছর, তো দেখো আগের বছর এখানে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত লেখা হয়েছে, দেখো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট এমনিতেই দেখো রয়েছে 2,000। তো টোটাল 5,000-এর মধ্যে 2,000 যেহেতু অলরেডি লেখা হয়েছে, তাহলে আমার টাকা মেরে দিতে পারে 5,000, তার মধ্যে লেখা হয়ে গেছে যে হ্যাঁ 2,000 টাকা মেরে দিচ্ছে। তাহলে আর কত টাকা এখনও লেখা বাকি আছে, 3,000 টাকা লেখা বাকি আছে, তাই না। আমার ক্ষতি হতে পারে 5,000, তার মধ্যে আমি এখানে লিখেছি যে আমার ক্ষতি হতে পারে 2,000। তাহলে এখনও আমার লেখা বাকি আছে যে 3,000 টাকা ক্ষতি হতে পারে। তাহলে 3,000 টাকা ক্ষতি হতে পারে, এটা এখনও লেখা বাকি আছে, তাই না। 5,000-এর মধ্যে 2,000 লেখা হয়েছে, আরও 3,000 লেখা বাকি আছে যে ক্ষতি হতে পারে। তাহলে ক্ষতি হলে আমরা রিভ্যালুয়েশনের ডেবিট দিকে লিখব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত হবে কিন্তু 5,000 টোটাল ক্ষতি, তার মধ্যে কিন্তু 2,000 অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে আর আমাদের লিখতে হবে কত, 3,000, তাহলেই আমাদের হয়ে যাবে, তাই না। 3,000 লিখে দিলাম। এবারে আমরা যোগ বিয়োগ করলে আমাদের রিভ্যালুয়েশনের প্রফিটটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এই দিকে বেশি হয়েছে 6,200, 6,200-কে লিখবো দুটো সাইডেই,
6200 থেকে এই যে 2000 আর 3000 মানে 5000 বাদ দেবো, দিলে কত থাকবে 1200 টাকা। এই 1200 টাকা প্রফিটকে দুভাগে ভাগ করে দেব, তাহলে সেটাকে আমরা কি বলে লিখি, পার্টনার্স টু পার্টনার্স ক্যাপিটাল, টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে এ আর বি, তাই তো। তাহলে 1200 টাকা, আবার দেখো এখানে 1200 টাকা, এটাকে আমরা ভাগ করে দেবো কোন রেশিওতে, ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও তো তোমরা জানোই কত রয়েছে, দেখো এখানে খুব ভালো করে দেখবে ওল্ড রেশিও, দেখো এই যে দেখো 7:5। তাহলে চলো আমরা লিখবো 7:5, তার মানে কত হবে, এই দেখো 7/12, আর এখানে আমরা কত করবো 5/12, তাহলে কত হচ্ছে 700, তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে আর হবে 500। ঠিক আছে, তাহলে এই আমাদের রিভ্যালুয়েশনের প্রফিট বেরিয়ে গেল। এইবারে আমরা কি করব, পার্টনার্স ক্যাপিটাল। তাহলে দেখো পার্টনার্স ক্যাপিটালে তিনটে পার্টনার কি কি রয়েছে, দেখো এ বি সি, আবার দেখো এ বি আর সি। তাহলে প্রথমেই আমরা কি লিখি, বাই ব্যালেন্স, কি লিখি, বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি। তাহলে কে কত টাকা ক্যাপিটাল বাড়ি থেকে এনেছে একবার চলো দেখে নিই। দেখো এখানে কে কত টাকা ক্যাপিটাল এনেছে, খুব ভালো করে তোমরা যদি দেখো, দেখো এ এনেছে 1,20,000, বি এনেছে 1 লাখ টাকা, তাই না। তাহলে 1,20,000, দেখো 1,20,000, আর এনেছে বি এনেছে কত, 1,00,000 টাকা। ভালো কথা। আচ্ছা, রিভ্যালুয়েশনে আমাদের যে প্রফিটটা হয়েছে, চলো সেই প্রফিটটাই যে 700 আর 500কে এই দিকে লিখি, প্রফিট হলে আমরা কোন দিকে লিখবো, এই দিকে, লস হলে আমরা এই দিকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলে লিখবো, রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন তাহলে কত 700 আর কত হবে 500, বোঝা গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে দেখি কোনো রিজার্ভ আছে কি না। দেখো রিজার্ভ কিন্তু এখানে আছে, এই যে দেখো, এই দেখো জেনারেল রিজার্ভ 48,000। তাহলে এই রিজার্ভকে আমরা কি করব, ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করব ওল্ড পার্টনারদের মধ্যে। ঠিক আছে, রিজার্ভ মানে তোমরা তো জানোই, না জানলে আগের ভিডিওগুলো দেখবে, সেখানে আমি বলে দিয়েছি। তাহলে রিজার্ভ, তাহলে রিজার্ভকে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব, 7:5। ঠিক আছে, তাহলে দেখো ডিস্ট্রিবিউট করলে কেমন হবে, রিজার্ভের টাকাটা তোমার রয়েছে 48,000, তাহলে এ আর বি কত করে পাবে, 48,000 ইন্টু ওল্ড রেশিও মানে কত 7/12, আবার এখানে কত হবে 48,000 ইন্টু 5/12, তাহলে 7/12 করলে এখানে কত হবে বলো তো, 28,000। ঠিক আছে, 28,000, আর এই যে 48,000 ইন্টু 5/12 করবে কত হবে বলো তো, 20,000। ঠিক আছে, তাহলে এবার এই টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দাও এখানে, এই যে 28,000 আর কত হবে, হবে কিন্তু 20,000। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এইবারে আর কি রয়েছে আমরা একটু দেখে নিই, খুব ভালো করে কিন্তু এবারে দেখো, নতুন যে পার্টনার আসছে সি, এই সি কত টাকা বাড়ি থেকে আনছে কিচ্ছু বলে দেয়নি, শুধু একটা জিনিস বলে দিয়েছে, সিজ লোন উইল বি কনভার্টেড ইনটু হিজ ক্যাপিটাল। তার মানে সি এর লোনের টাকাটা ক্যাপিটালে রূপান্তরিত হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে। সি এর লোনের টাকাটা কত, 80,000, এই টাকাটাকে বলছে ক্যাপিটাল হিসেবে কনভার্ট করে নাও, মানে সি এর লোনের টাকাটাকে ক্যাপিটাল হিসেবে ধরে নিতে বলছে, বোঝা গেল। তাহলে সি এর লোনের টাকা কত, 80,000, তাহলে আমি ধরে নেবো 80,000 কি ক্যাপিটাল হিসেবে এনেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, বাই ক্যাশ বলে লিখবো। তাহলে বাই ক্যাশ বলে কত লিখবো কিন্তু কত, 80,000। সি এর লোনের টাকাটা কত, সি লোনের টাকা 80,000, এটাই কি হয়ে গেল আমাদের সি এর ক্যাপিটাল। চলো আর কি বলছে আমরা একটু দেখে নিই তো। দেখো এইবারে প্রিমিয়াম ফর গুডউইলটা দেখো, 3-এর দাগে বলেছে, দ্য গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালিউড 90,000। তাহলে দেখো এখানে ফার্মের পুরো এই যে ফার্ম এ আর বি মিলে পুরো এই যে ব্যবসাটা দাঁড় করিয়েছে, এই ব্যবসাটাকে যদি বিক্রি করে দেয়, এই বিজনেসটাকে যদি বিক্রি করে দেয়, তাহলে যা দাম পাবে ভাবো, এই পুরো বিজনেসটা বিক্রি করে ভাবো 2 লাখ টাকা দাম পেলো, 2 লাখ, আমি দেখো এখানে 2L বলে লিখছি, 2 লাখ দাম যদি পায়, তাহলে ওরা এই ব্যবসাটাকে বিক্রি করবে, 2 লাখ তো নেবেই, কারণ ব্যবসার যে জিনিসপত্র সব কিছু বিক্রি করবে, জমি জমা বিক্রি করে ভাবো 2 লাখ তো নেবেই, সাথে আরও 90,000 টাকা এক্সট্রা নেবে, মানে 2 লাখের ব্যবসাকে ওরা 2,90,000 বিক্রি করবে, কারণ ওদের বিজনেসের একটা গুডউইল হয়ে গেছে।
ঠিক আছে, ওদের বিজনেসের একটা গুডউইল হয়ে গেছে, সেই গুডউইলের ভ্যালু কত 90,000। ঠিক আছে, তোমরা সবাই একটা বিরিয়ানির দোকানের নাম শুনেছো আরসালান, ভাবো আরসালান এর এ আর কোনো একটা ভাবো দোকান রয়েছে XYZ। তো আরসালান আর XYZ পাশাপাশি অবস্থিত, একই জমিতে একই মাপের দোকান তাদের রয়েছে। দুটো দোকানকে যদি বিক্রি করা হয় তাহলে আরসালানকে কিনতে গেলে বেশি দামে কিনতে হবে, কারণ আরসালানের একটা গুডউইল হয়েছে, এই XYZ এর কোনো গুডউইল নেই, তাই না? তাহলে যে ব্যবসার গুডউইল আছে সেই রকম ব্যবসাকে যদি কেউ কেনে, কোনো ব্যবসায়ী, তাহলে তাকে এক্সট্রা দাম দিয়ে কিনতে হয়। ঠিক আছে, তাহলে সেই এক্সট্রা দামটা কত, গুডউইলের ভ্যালুটা কত 90,000। এবারে দেখো বলে দিয়েছে সি ব্রট হিজ শেয়ার অফ গুডউইল প্রিমিয়াম ইন ক্যাশ। তো সি কি করছে, সিকে তো একটা এক্সট্রা টাকা আনতে হবে, যেটাকে আমরা বলি কি প্রিমিয়াম ফর গুডউইল। এই টাকাটা কত আনবে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, সি উইল গেট 1/4 শেয়ার ইন দ্য প্রফিটস অফ দ্য ফার্ম। মানে প্রফিট যখন হবে তখন 1/4 সি বাড়ি নিয়ে যাবে, মানে 4 টাকা লাভ হলে 1 টাকা সি বাড়ি নিয়ে যাবে। এবং সি যখন এই যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনবে তখন কতটা টাকা আনবে বলেই দিয়েছে, খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে সি ব্রট, মানে সি আনবে হিজ শেয়ার, মানে তার শেয়ার যতটুকুনি রয়েছে, মানে তার শেয়ার কতটুকুনি 1/4, ততটুকুনি গুডউইল আনবে। বোঝা গেল, সি আনবে, সি ব্রট হিজ শেয়ার, তার শেয়ার যতটুকুনি অফ গুডউইল প্রিমিয়াম ইন ক্যাশ। ঠিক আছে, গুডউইলের যে ভ্যালু 90,000, সেই 90,000-এর মধ্যে তার শেয়ার কতটুকুনি হয় দেখবে, দেখে সেটাই আনবে। তাহলে চলো আমরা এখানে খুব ভালো করে কিন্তু দেখবে ব্যাপারটা। দেখো এখানে টোটাল গুডউইল দেখো আমি লিখছি, পুরো বিজনেসের গুডউইল দেখো বলে দিয়েছে 90,000। এই 90,000-এর মধ্যে সি কতটুকুনি আনবে, 90,000-এর মধ্যে সি আনবে 1/4। ঠিক আছে, সি আনবে 1/4 মানে 22,500। তার মানে এই 22,500 হলো কি প্রিমিয়াম ফর গুডউইল। এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকা ভাগাভাগি করবে, কে কে করবে ভাগাভাগি করবে, এ আর বি। কোন রেশিওতে করবে তোমরা জানোই কিন্তু, স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলে চলো আমরা সেই স্যাক্রিফাইসিং রেশিওটা বের করব। তাহলে তিনজন পার্টনার এ বি আর সি। তাহলে দেখো 1/4, সি এর শেয়ার কত 1/4। তাহলে এ আর বি কী করবে, 4 টাকার মধ্যে 1 টাকা যদি সি নিয়ে নেয় তাহলে 4 টাকার মধ্যে 3 টাকা কী করবে, দুজন ভাগাভাগি করবে, তাই তো, দুজন ভাগাভাগি করবে। কোন রেশিওতে, ওল্ড রেশিওতে। তাহলে ওল্ড রেশিও তো তোমরা সবাই জানোই, এই যে দেখো ওল্ড রেশিও হলো কত, আমি একবার এখানে লিখে রাখছি 7/5। তাহলে এখানে কত হবে 7/12, আর এখানে হবে কত 5/12। তাহলে গুণ করলে দেখো কত হচ্ছে, 3 সাথে 21, 4 বারং 48, 3 5 15, 4 বারং 48। আবার এই দিকে দেখবে এখানে 4 রয়েছে, তাহলে এদের তো সব নিচে 48। তাহলে 48 করতে গেলে আমায় কত দিয়ে গুণ করতে হবে, তাহলে আমায় 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 বারং কত হবে 48, তাহলে 12 এককে কত 12। তাহলে এই আমরা পেলাম নিউ রেশিও। দেখো প্রত্যেকটার 48কে কেটে দাও, 21 15 12। ঠিক আছে, এটা হলো কি বলো তো আমাদের নিউ রেশিও। আমি দেখো এখানে লিখে রাখি 21:15:12। তাহলে কাটাকুটি করি 3 দিয়ে, 3 দিয়ে কাটলে দেখো 21কে কাটলে 7, 3 দিয়ে 15কে কাটো কত হবে 5, 3 দিয়ে তুমি 12কে কাটো কত হবে 4। তাহলে এই হলো আমাদের নিউ রেশিও। এবারে আমরা বের করব কি স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কি করে বের করতে হয় বলো, খুব ভালো করে দেখো, ওল্ড থেকে নিউকে বিয়োগ করতে হয়। ওল্ড কত 7/12, সেখান থেকে বিয়োগ করবো নিউকে, নিউ কত 7/12 আর 4 16। তাহলে আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে 12 আর 16 যদি আমি লসাগু করি তাহলে হবে, দেখো আমি এখানেই করছি 12 আর কত 16। দেখো যদি লসাগু করি তাহলে আমি 4 দিয়ে করলে কত পাবো, 4 3 12, 4 4 16, 3 4 12, 12 4 12 কত 48। তাহলে 12 দিয়ে 48কে ভাগ করলে কত হবে 4, 4 7 28। আচ্ছা 16 দিয়ে 48কে ভাগ করলে কত হবে 3, 3 7 21।
তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 28 থেকে 21 বিয়োগ করলে হবে 7/48, ঠিক আছে। এই হলো। এবারে দেখো বি এরটা করবো আমরা। বি এর ওল্ড রেশিও কত, 5/12, সেখান থেকে আমরা বিয়োগ করব নিউ রেশিও কত, 5/ কত হবে 16, তাহলে লসাগু সেই হবে তোমার 48। তাহলে 12 দিয়ে 48কে ভাগ করলে কত, 4, এবং সেই 4-এর সাথে 5 গুণ করব 20, এবং 16 দিয়ে 48কে ভাগ করলে 3, 3 5 15, তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 5/48। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, এই যে দেখো 48 কাটো, তাহলে হচ্ছে 7:5, 7:5, ঠিক আছে। তাহলে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও কত, 7:5। তাহলে আমরা 7:5 এই রেশিওতে কাকে ভাগ করব, প্রিমিয়াম ফর গুডউইলের টাকা। প্রিমিয়াম ফর গুডউইলের টাকা কত রয়েছে, 22,500। তাহলে এই যে দেখো আমি এখানটায় করছি, 22,500কে আমি ভাগ করব, 22,500কে কোন রেশিওতে, 7/12। আবার দেখবে এখানে কত হবে, 22,500কে আমরা ভাগ করব 5/12। তাহলে এখানে দেখো কত হবে, হবে 13,125, 13,125। আর এই যে এটাকে করলে ক্যালকুলেট করবে তোমরা, হবে 9,375, ঠিক আছে। তাহলে কত পেলাম, আমি এবারে এই দিকে লিখি, তাহলে এবারে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা তো ভাগাভাগি করলাম, এটাকে আমি কি বলে লিখবো, বাই গুডউইল বলে লিখছি। তোমরা কিন্তু প্রিমিয়াম ফর গুডউইল বলে লিখবে, হ্যাঁ। তাহলে কত হবে, 13,125, আর কত হবে, 9,375। এই তো ব্যাস হয়ে গেল। এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব, শেষ। এই সব কটাকে যোগ করি, করলে কত হবে, হবে 1,61,825। আবার এদিকে লিখবে 1,61,825। তার থেকে এখানে যদি কিছু থাকে বিয়োগ করো, কিছুই তো নেই, তো বিয়োগ করলে আর কি হবে, ওটাই হবে, ঠিক আছে। আবার দেখো এইগুলোকে সব যোগ করো, এইগুলোকে সব যোগ করলে হবে 1,29,825। সেইখান থেকে এখান থেকে যদি কিছু থাকে তাহলে বিয়োগ করো, বিয়োগ আর করে কি হবে, 1,825 না, সরি এখানে হবে 75, সরি এখানে হবে কিন্তু 75, 875, ঠিক আছে। সেখান থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে ওই একই হবে, ঠিক আছে। চলো এবারে এখানে কত রয়েছে, 80,000, তাহলে চলো 80,000 লিখে দাও। এখানেও আমরা কত লিখবো, 80,000, এখানেও কত হবে, 80,000। এই তো হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো, টু ব্যালেন্স হবে কত, সিডি। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল পার্টনার্স ক্যাপিটাল। এবারে আমরা করব ব্যালেন্স শিট। তো দেখো এবারে আমরা করব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ঘর আমি কেটে ফেলেছি। তো দেখো ব্যালেন্স শিটে প্রথমে আমরা এখানে কি লিখব, খুব ভালো করে দেখো অ্যাসেটগুলোয় কি রয়েছে। দেখো অ্যাসেট দেখো রয়েছে 20,000, এই ক্যাশে দেখো রয়েছে 20,000, তাছাড়া 20,000 তো ক্যাশ রয়েছে। তাছাড়া দেখবে প্রিমিয়াম ফর গুডউইলের জন্য সি কত টাকা এনেছে, দেখবে প্রিমিয়াম ফর গুডউইলের জন্য তোমরা যদি এই জায়গাটাতে খুব ভালো করে দেখো, এই যে দেখো প্রিমিয়াম ফর গুডউইলের জন্য কত এনেছে, 22,500, ঠিক আছে। তাহলে 20,000 ক্যাশ রয়েছে, তাছাড়া 22,500 টাকা কী করেছে আরও এনেছে। আচ্ছা তাহলে এ দেখো আমি এখানে লিখবো কি ক্যাশ বলে, তাহলে দেখো 20,000 আর কত 22,500। তো দেখো এখানে আরেকটা জিনিস বলি, যে ক্যাপিটালটা এনেছে সেই ক্যাপিটালটাকে দেখো আমি এখানে ক্যাশ বলে লিখেছি না 80,000। তো দেখো এটা না ক্যাশ অ্যাকচুয়ালি আমার লেখা ঠিক হয়নি, তার কারণ হলো সি যে টাকাটা এনেছে সেটা কিন্তু টাকা হিসেবে আনেনি, কোনো ক্যাশ টাকা হাতে করে আনেনি। এখানে শুধু সি এর যে লোন 80,000 ছিল সেটা দেখো কি বলে দিয়েছে, যে সিজ লোন উইল বি কনভার্টেড ইনটু হিজ ক্যাপিটাল, মানে তার লোনের টাকাটা ক্যাপিটালে কনভার্ট হয়ে গেছে। এখানে কিন্তু হাতে করে কোনো টাকা আনছে না, 80,000 টাকা কিন্তু হাতে করে ক্যাপিটাল হিসেবে আনছে না, লোনের টাকাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে না আমার ক্যাশ 80,000 এইখানে না লিখে এইখানে লেখা উচিত ছিল, ঠিক আছে। তো ক্যাশটা লেখা উচিত হয়নি। তো উত্তর একই থাকবে, উত্তরে কোনো চেঞ্জ হবে না। তো
80,000 কিন্তু ক্যাশ টাকা আনেনি, লোনের টাকাটাই আপনা আপনি কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো যে অ্যাসেটগুলো আমাদের রয়েছে এখানে, ডেটর্স, আমি যদি এগুলোকে লিখে নিই পরপর, ডেটর্স, বিলস রিসিভেবলকে শর্টে BR বলে আমি লিখছি। তারপরে দেখো রয়েছে স্টক, তারপরে দেখো রয়েছে বিল্ডিং, তাই না, বিল্ডিং, তারপরে দেখো রয়েছে ল্যান্ড, এগুলো রয়েছে। তাহলে দেখো ডেটর্স কত রয়েছে, দেখো খুব ভালো করে দেখবে, ডেটর্স কত রয়েছে, দেখো ডেটর্স রয়েছে 1 লাখ। তো এখানে দেখো 1 লাখের 5% প্রভিশন, তার মানে কত, 5,000। দেখো আমি এখানে করেও ছিলাম 5,000, তো যেহেতু অলরেডি 2,000 বাদ দেওয়া হয়েছে, এখানে লেখা হয়েছে, তাহলে আমরা 3,000 বাদ দিয়ে লিখব, মানে কত, 97,000 লিখব। বিলস রিসিভেবলের টাকা যা আছে দেখে দেখে টুকবো। স্টক 40,000 রয়েছে, ডেপ্রিসিয়েটেড হচ্ছে কত, 5%, মানে এর ভ্যালু কমছে, তাহলে আমি মাইনাস করে লিখব। তারপরে দেখো বিল্ডিংয়ের ভ্যালু যা আছে লিখবো। ল্যান্ডের ভ্যালু কত রয়েছে, 62,000। এবারে খুব ভালো করে দেখবে, 62,000, তো দেখো এখানে অ্যাপ্রিসিয়েট হচ্ছে, ল্যান্ডের ভ্যালু অ্যাপ্রিসিয়েট হচ্ছে 10%, মানে 6,200। সেটাকে অ্যাপ্রিসিয়েট হচ্ছে মানে কি, ভ্যালু বেড়ে যাচ্ছে অ্যাসেটের ভ্যালু, তাহলে আমি যোগ করে লিখবো 6,200কে। তাহলে চলো আমি সেটাই করে ফেলি, এখানে 1 লাখ, সেখান থেকে আমি কি করব, 3,000 বাদ দেব, দিলে কত হবে, হবে 97,000, তাই না। আচ্ছা, ক্যাশের ভ্যালুটা কত হবে তাহলে, ক্যাশের ভ্যালুটা তাহলে এখানে হবে 42,500। ঠিক আছে, তারপরে বিল রিসিভেবল 38,000 তোমরা দেখেছো। স্টকের ভ্যালু 40,000 ছিল, বললাম কি 2,000 বিয়োগ যাবে, কারণ ডেপ্রিসিয়েট হচ্ছে সেই জন্য, তাহলে হচ্ছে কত, 38,000। তারপরে দেখো আবার বিল্ডিংয়ের ভ্যালু কত রয়েছে, 2 লাখ, এবং ল্যান্ডের ভ্যালু দেখো কত রয়েছে, 62,000। তার সঙ্গে যেহেতু অ্যাপ্রিসিয়েট হচ্ছে বলে যোগ হবে, যে টাকাটা অ্যাপ্রিসিয়েট হচ্ছে, তার মানে হচ্ছে কত, 68,200। ঠিক আছে, চলো এবারে আমরা লিখবো কি, ক্যাপিটাল। ক্যাপিটালে দেখো কার কার নাম লিখবো, 3জন পার্টনার রয়েছে, A, B আর C। চলো লিখে ফেলি, A, B, C। এর কত, 1,61,825। বি এর কত, 1,29,875। আর সি এর কত, 80,000। চলো এটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে যোগ করলে আমাদের এটা করলে কত হবে, হবে 3,71,700, 3,71,700। আর দেখি কি কি আমাদের লাইবিলিটিস আছে এখানে। তাহলে দেখো আর লাইবিলিটিস আমাদের কি কি রয়েছে, ব্যাঙ্ক ওভারড্রাফট লিখবো 70,000, ক্রেডিটর্স 40,000, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, আর আবার লিখবো আমরা প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, তাই তো। তাহলে এইগুলোকে আমরা লিখে ফেলি, যেগুলো ব্যাঙ্ক ওভারড্রাফটকে শর্টে আমি লিখছি ব্যাঙ্ক ওভারড্রাফট, কত, 70,000। চলো 70,000 লিখলাম। তারপরে ক্রেডিটর্স কত রয়েছে, দেখো রয়েছে কিন্তু 40,000। আর প্রভিশন কত রয়েছে, প্রভিশন কিন্তু আমাদের রয়েছে, আর ব্যাড ডেট বলে লিখছি না, লিখছি কত, 2,000। ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল সব শেষ। সি এর লোন আমি আর লিখবো না, কারণ দেখো লোনটা কি হয়েছে, এখানে ট্রান্সফার হয়ে তো ক্যাপিটাল হয়ে গেছে, দেখো 80,000টা ক্যাপিটাল হয়ে গেছে তো, তাই না। তাহলে বাদ দাও, এবারে চলো আমরা যোগ করে ফেলি, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো সব যোগ করলে আমাদের হবে 4,83,700, 4,83,700। আবার এই দিকেও হবে 4,83,700। তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্ক শেষ, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।